আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই করোনা মহামারী সময়ে যে যেখানে আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের বাংলা প্রথম পত্রের রেইনকোট প্রবন্ধের প্রথম পর্ব। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে করোনা মহামারীর কারণে তোমাদের পড়াশোনার যে মন্থর গতি, সেই মন্থর গতিকে কিছুটা গতি প্রবাহ সৃষ্টি করার জন্য, কিছুটা গতি সঞ্চালনের জন্য আমাদের এই প্রচেষ্টা। তো যদি তোমাদের পড়াশোনার কিছুটা গতি সঞ্চারিত হয়, তাহলে আমরা বা বিশেষ করে আমি আমার এই প্রয়াসকে সার্থক বলে মনে করব। তো শুরু করা যাক। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে রেইনকোট গল্পের যে পর্যন্ত গিয়ে প্রথম পর্ব শেষ হয়েছিল, আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, অর্থাৎ পূর্ব পাঠ পুনরালোচনা করার বা মনে করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই রেইনকোট গল্পের যে মূল কথা, সেটি 1971 সালের পাক হানাদার বাহিনী কর্তৃক আমাদের এই বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে যে নির্যাতন চলেছিল, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই 9 মাসের শেষ পর্যায়ে এসে ঢাকায়, বিশেষ করে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে যে গেরিলা আক্রমণ শুরু হয়েছিল, সেই গেরিলা আক্রমণের অংশবিশেষ, তখনকার ঢাকার যে চিত্র, সেই কাহিনী, সেই চিত্র বিবৃত হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের লিখনীতে রেইনকোট গল্পে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে ঢাকা কলেজের শ্রদ্ধেয় শিক্ষক নুরুল হুদা, রসায়নের প্রভাষক, যাকে সন্দেহ করা হচ্ছিল যে ঢাকা কলেজে ট্রান্সমিটারকে বোমা মারে উড়িয়ে দেওয়া, অধ্যক্ষর ঘরে বোমা ফেলা এবং সর্বোপরি ঢাকা কলেজের গেটকে বোমা মারে উড়িয়ে দেওয়ার পিছনে প্রভাষক নুরুল হুদা সাহেবের হাত আছে। এই সন্দেহবশত পাকিস্তানি এক জেনারেল এসেছিলেন অধ্যক্ষের কামরায়। এসে উনি নুরুল হুদা সহ ভূগোলের যে প্রফেসর আব্দুল সত্তার মৃধা, উর্দুর প্রফেসর আকবর সাদিক সাহেবকে ডাকে পাঠিয়েছিলেন সন্দেহবশত যে তাদের কাছে, তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তো এর রহস্য উদ্ঘাটিত হবে, কে বা কারা এই ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে জড়িত। এটিকে উদ্ঘাটন করা সহজ হবে সেই পাক হানাদার বাহিনীর। তাই সেই কলেজের প্রিন্সিপাল সাহেবের পিয়নকে দিয়ে ডাকে পাঠানো হয়েছিল ঢাকা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক নুরুল হুদা সাহেবকে, আব্দুল সত্তার মৃধাকে এবং আকবর সাদিককে। তোমরা প্রথম পর্বে দেখেছ যে সেই পিয়ন তখন এত নিজেকে ক্ষমতাবান মনে করত যে সে খুব আগ্রহের সাথে সেই সমস্ত প্রফেসরদেরকে ডাকার জন্য গিয়েছিল এবং সে বাংলা বলা মোটামুটি ছেড়েই গিয়েছিল, সবসময় পাকিস্তানিদের মতো উর্দু বলে। তো সেই সময় ছিল বৃষ্টির মৌসুম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই পিয়ন রসায়নের প্রভাষক নুরুল হুদা সাহেবের ঘরে গিয়ে প্রচন্ড আকারে কড়া নাড়ে। তারপরে নুরুল সাহেব তাকে বসতে বলে, চা খেয়ে তার সঙ্গে রওনা দিবে, এরকম কথা বলে।
কিন্তু সে বলেছিল যে না, আব্দুল সাত্তার মৃধা কা ঘর জানে হোগা, অর্থাৎ আব্দুল সাত্তার, ভূগোলের প্রফেসর আব্দুল সাত্তারকে ডাকতে যেতে হবে এবং তার উপরে আরো কিছু দায়িত্ব আছে সেগুলি পালন করতে হবে। সে তার আতিথেয়তা গ্রহণ না করে সঙ্গে সঙ্গে ট্যাক্সি করে রওনা দিয়ে দিল আব্দুল সাত্তার মৃধা ভূগোলের প্রফেসরের বাড়ির দিকে। আমরা গত প্রথম পর্বে এই পর্যন্ত দেখেছিলাম। তোমরা লক্ষ্য করবে যে এই রেইনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াস সাহেব যে নিখুঁতভাবে তৎকালীন পশ্চিমা শাসক গোষ্ঠীর যে নির্যাতন, তার চিত্র এত সুন্দরভাবে এই গল্পে তুলে নিয়ে এসছেন, যেন আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের সেই ঐকতান কবিতায়, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী তুলে আনি। অর্থাৎ রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি যেথা পাই চিত্রময় বর্ণনার বাণী, আমি যেখানে চিত্রময়ী বর্ণনা, অর্থাৎ যেই বর্ণনা শুনলে, যেই বর্ণনা পড়লে আর দেখার কোনো দরকার হয় না, দেখার প্রয়োজন হয় না, এইরকম বর্ণনাকে রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্রময়ী বর্ণনা। আজকের এই প্রবন্ধে আমরা যেটা আলোচনা করছি রেইনকোট প্রবন্ধ, এই রেইনকোট প্রবন্ধে আখতারুজ্জামান ইলিয়াস সাহেব এত সুন্দর একটি চিত্রময়ী বর্ণনা আমাদের সামনে বা তোমাদের সামনে উপস্থাপন করানোর চেষ্টা করেছেন, যাতে করে তোমরা এই প্রজন্মের সন্তান সেই ৭১ সালের মুক্তিযুদ্ধ তো দেখনি, কিন্তু ওনার এই প্রবন্ধ যদি পাঠ করো তাহলে অনায়াসেই সেই চিত্র তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো আমরা শুরু করি আজকের এই দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে ভূগোলের প্রফেসর আব্দুল সাত্তার মৃধা একটু ভীতি প্রকৃতির মানুষ। কর্নেল সাহেবের ডাকে উনি সাড়া দিয়ে খুব দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন, চলে যাবেন কলেজে। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? অর্থাৎ আব্দুল সাত্তার অর্থাৎ নুরুল হুদা সাহেবের স্ত্রী বলছেন যে অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বেড়ে যেতে পারে অসময়ের যদি বৃষ্টিতে ভেজো তাহলে। কিন্তু নুরুল হুদা বলছেন, এই গল্পের কথক বলছেন, বইয়ের এসব সোহাগ মাখানোর কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? মনে মনে চিন্তা করছে। তার কারণ হলো যে যদি আমার তো নিস্তার নেয়, পাকিস্তানিরা যাদেরকে ধরে তাদেরকে আর ছাড়ে না, এটি নুরুল হুদা সাহেবের ধারণা। তো যদি তাকে আজকে ফায়ারিং স্কোয়াডে দেয় তাহলে তার হাতে পায়ে ধরে বলবে কপালে গুলি করার জন্য। এই কারণে কপালে গুলি করলে মরতে আর কষ্ট হবে না, সে চট করে এক ফায়ারই মরে যাবে। আর অন্যান্য জায়গায় গুলি করলে হয়তো তার মরতে একটু সময় লাগবে, কষ্ট হবে। সেই কারণে প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? তার আশা যে প্রিন্সিপাল সাহেব তার জন্য এই তদবিরটুকু কর্নেলের কাছে করবে কপালে গুলি করার জন্য। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এই পরামর্শ কে দিয়েছিল? এই পরামর্শ দিয়েছিল তৎকালীন ঢাকা কলেজের অধ্যক্ষ সাহেব ডক্টর আফাজ আহমেদ। উনি এই পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানিদেরকে যে যদি পাকিস্তানকে বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। তাহলে আজকে এই যতটুকু পড়লাম, এখানে একটি রোগের নাম আছে, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসবে হয়তো, যে একটি রোগের নামের কথা বলা হলো, সেটি হলো হাঁপানি। আর এসছে শহীদ মিনারের কথা, যে শহীদ মিনার তোমরা জানো আমাদের জাতীয়তাবাদের চেতনা, 1952 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বস্তরের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢালিয়ে দিয়েছিল রাজপথে। তারই বিনিময়ে
আমাদের অর্জিত বাংলা ভাষা আর এই শহীদ মিনার। তো ডক্টর আফাজ আহমেদ, যিনি ঢাকা কলেজের তৎকালীন প্রিন্সিপাল, তিনি পাকিস্তানিদের পরামর্শ দিয়েছিলেন যে স্কুল কলেজ থেকে শহীদ মিনারটা হটানো যায় কিনা। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাপ শরীরটা নিরোগ রাখতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারের গুলি করার সময় শরীরের আলতো ফালতো জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগদের তবা সাবঅর্ডিনেটদের জন্য এতটুকু করবে না? দুঃখের সাথে নুরুল হুদা প্রিন্সিপালের কলিগ বলতেও সে ভয় পাচ্ছে বা সাহস পাচ্ছে না, যে প্রিন্সিপালের কলিগ আমরা জানি সমমর্যাদার কর্মকর্তা কর্মচারী হলে তাদেরকে কলিগ বলা হয়, এখানে কলিগ বলা যেত। কিন্তু এহেন পরিস্থিতিতে নুরুল হুদা নিজেকে কলিগ বলে পরিচয় না দিয়ে বলছেন সাবঅর্ডিনেট, অর্থাৎ অধস্তন কর্মচারী। প্রিন্সিপাল তার অধস্তন কর্মচারী নুরুল হুদাকে কপালে গুলি করার পরামর্শটা দিবে না? প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে শেষ হলে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। তাহলে প্যান্টের ভিতরে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল নুরুল হুদা সাহেব, রান্নাঘর থেকে বউয়ের তার প্রতি সমবেদনা স্বরূপ যে উক্তি সেটি ছিল, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয় বলা তো যায় না। তাহলে এখানে একটি জায়গার নাম আমরা পেলাম, মিরপুর। আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করব বহু নির্বাচনী প্রশ্নকে উত্তর করার জন্য ঢাকার এই প্রবন্ধে ঢাকার কয়েকটি জায়গার কথা, কয়েকটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি স্থান পেলাম মিরপুর। এইসব কথা এখন বলার দরকারটা কি? নুরুল হুদা সাহেব বলছেন যে আচ্ছা এইসব গুলি টুলির কথা এই সময় বলার দরকারটা কি? কারণ উনি বের হয়ে যাচ্ছেন, কিন্তু ভীত প্রকৃতির মানুষ যদি গুলির কথা বলে তাহলে তো তার মানসিক অবস্থাটা কিরকম হয়ে যায়। তো উনি বলছেন এইসব বলার দরকারটা কি? রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশন নর্মাল, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক। নুরুল হুদা বলছে যে রেডিও টেলিভিশন তো সবসময় বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। অর্থাৎ এটি একটি কৌশল যেন জনমনে কোনো ভীতি সঞ্চার না হয়, তাই বলা হয় সিচুয়েশন নর্মাল। আসলে কি সিচুয়েশন নর্মাল ছিল? আসলে কি পরিস্থিতি নর্মাল ছিল? মোটেও না, পরিস্থিতি নর্মাল নয়। কিন্তু তারপরেও বলা হচ্ছিল, মিথ্যা কথা বলে প্রচার করা হচ্ছিল রেডিও টেলিভিশনে সিচুয়েশন নর্মাল। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, অর্থাৎ প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, পাকিস্তানের প্রেসিডেন্ট বলছিলেন দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে উনি বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইন দ্য সেম, অর্থাৎ আমাদের পূর্ব প্রতিশ্রুতি বহাল আছে। কি প্রতিশ্রুতি? দ্যাট ইজ ট্রু, হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল। তার মানে হলো উনি বলছিলেন যে দ্যাট ইজ ট্রু, হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল। জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধির হাতে যে কোনো সময় আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত। এ কথা বলছিলেন কে? বলছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি আইন ইজ পাকিস্তানি, গভর্নমেন্ট মন্ত্রীরা ইজ পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। নুরুল হুদা সাহেব বলছেন যে সবই তো মনে হচ্ছে ভাষণ শুনে, রেডিও শুনে, টিভি শুনে সিচুয়েশন নর্মাল, আসমা এগুলি বলছে কেন?
তাহলে আমরা আরেকটা চরিত্র পেলাম এখানে, সেটি হলো নুরুল হুদা, প্রভাষক নুরুল হুদা সাহেবের স্ত্রীর নাম হলো আসমা। তাহলে এর আগে চরিত্র পেয়েছিলাম রসায়নের প্রভাষক নুরুল হুদা এবং ভূগোলের প্রফেসর আব্দুল সাত্তার মৃধা। এখন পেলাম নুরুল হুদা সাহেবের স্ত্রী আসমা। আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টি শুধু ছাতাই কুলাবে না গো, বইয়ের আরেক দফা সোহাগ মাগানো, সোহাগ শোনা গেল। তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। আর বউ পরামর্শ দিচ্ছে যে এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। মিন্টু নুরুল হুদা সাহেবের শ্যালক, অর্থাৎ আসমার ভাই। ইস, আবার মিন্টু। বইয়ের এই ভাইটার জন্যই তাকে এতটা এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। বাড়ি থেকে, হ্যাঁ, মগবাজার, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে। খুব মনোযোগী হও। মিন্টু চলে গেল মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে, মিন্টু চলে গেল জুনের 23 তারিখে, যুদ্ধে চলে গেল। আরেকটি আমরা স্থানের নাম পেলাম, সেটি হলো ঢাকার মগবাজার। আগে পেয়েছিলাম মিরপুর, এখন পেলাম মগবাজার। আর মিন্টু চলে গিয়েছিল যুদ্ধে 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বাড়ি মিন্টু চলে যাওয়ার পরে মিন্টু জুনের 23 তারিখে চলে গেল, আর জুলাইয়ের 1 তারিখে নুরুল হুদা সাহেব বাড়ি চেঞ্জ করলেন। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাওয়ার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। বাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকেই এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। নুরুল হুদা সাহেব 4 বার বাড়ি পাল্টিয়েছেন। তার কারণ হলো যে তার সন্ধান তাকে যেন কেউ ট্রেস আউট করতে না পারে, তার সন্ধান যেন কেউ না পায়। আজ এখানে, কাল ওখানে, পরশু আরেক জায়গায়, এইভাবে সে বাড়ি পাল্টিয়েছে 4 বার। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। এখানে গোলমাল বলতে যুদ্ধ, যে যুদ্ধ লেগেছে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে জানালার ধারে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। উনি যে নতুন বাসা নিয়েছেন, সেই বাসার পূর্ব দিকে তাকালে দেখা যায় বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যে। বলছে যে এই দিকের মানুষ নাকি সমস্ত ওই বিল দিয়ে আর ধান ক্ষেত দিয়ে স্ট্যান্ড গান নিয়ে ঢুকে পড়ে। একটি অস্ত্রের কথা, তোমরা যুদ্ধ দেখনি, মিলিটারি দেখনি, তাই এই অস্ত্রগুলি নামও তোমরা জানো না হয়তো বা। তাই একটি অস্ত্রের নাম এখানে পাওয়া গেল। সে অস্ত্রের নাম কি? স্ট্যান্ড গান। মিন্টু যে কোথায় আসে তা সেও জানে, তার বউ জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মরে সাফ করে দেয়, মানুষ মেরে সাফ করে ফেলে, বাড়িঘর, গ্রাম, হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। ইন্টারনাল অ্যাফেয়ার হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। এই কিসিঞ্জার সাহেবটাকে এখানে মনে রাখার ব্যাপার, সেটি হলো কিসিঞ্জার সাহেব 1971 সালে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। আমরা জানি 1971 সালে যে পূর্ব পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনি কিসিঞ্জার সাহেব। তো কিসিঞ্জার সাহেব বলছিলেন, অর্থাৎ অন্য কোন রাষ্ট্র বা বিশেষ করে আমেরিকা বলছিল যে এটা তাদের পার্সোনাল ব্যাপার, এখানে আমাদের কোনো ইন্টারফেয়ার করার বা আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়াই ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক,
তার শ্বশুর নিশ্চয় সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ড, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। এখানে আরেকটা চিত্র পেলাম আমরা, সেটা হলো লুটপাটের চিত্র। অর্থাৎ যারা তাদের বসত ভিটা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, তাদের বাড়ির সুন্দর সুন্দর আসবাবপত্র, দামি দামি আসবাবপত্র তারা লুট করে নিয়ে যারা এখানে ছিল, অর্থাৎ যারা পাকিস্তানের সহযোগিতা করেছিল সেই রাজাকার আলবদর, তারা এই বাড়িঘর ছেড়ে, বাস্তুভিটা ছেড়ে যারা চলে গিয়েছিল উদ্বাস্ত হয়ে অন্যত্র অন্য জায়গায় নিরাপদ আশ্রয়ে, তাদের ফেলে যাওয়া দামি জিনিসপত্রগুলি লুটপাট করে তারা নিয়েছিল। তারই একজন ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, ইনি কি করতেন, তার মেয়ের বাড়িতে পাঠাতেন প্রতি সপ্তাহেই দামি ফ্রিজ, সোফা এগুলি ক্রয় করে, বাজার থেকে ক্রয় করে নয়, এগুলি নিয়ে আসতেন অন্যের বাড়ি থেকে লুটপাট করে। দেখি তো ফিট করে কিনা, অর্থাৎ তার যে রেনকোটটা এটা তার গায়ে হয় কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? যে কথায় কথায় যখন মিন্টুর নামটা নিচ্ছে, তখন নূর হুদা সাহেবের ভিতরটা যেন একটা আটকে উঠছে যে এই মিন্টুর নামটা বারবার নেওয়া দরকারটা কি? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়বে। অর্থাৎ আসমার থেকেও এবং বোধ করি গল্পের কথক নুরুল হুদার থেকেও এই মিন্টু একটু লম্বা ছিল। তার জামাটা যে লম্বা, এটা ভালো হলো কি যে গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ে গেল, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেনকোটের সঙ্গে তার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে 2.5 বছরের মেয়ে, সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? অর্থাৎ মিন্টুর পরিধেয় বস্ত্র, মিন্টু যেই রেনকোট বৃষ্টির দিনে পড়তো, সেই রেনকোটটা পড়েছে নুরুল হুদা। তাই নুরুল হুদার 2.5 বছরের মেয়ে, মনোযোগী হবা তোমরা, যে এই নুরুল হুদা সাহেবের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স 2.5 বছর। এটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। মেয়ের বয়স 2.5 বছর, সেই 2.5 বছরের মেয়ে বলছে কি যে আব্বু ছোট মামা হয়েছে। তো এই কথা শুনে নুরুল হুদা সাহেবের মনে হচ্ছে যে মিন্টু কি ঢুকে পড়লো নাকি অস্ত্র হাতে? এর মধ্যে পিছে পিছে ঢুকেছে মিলিটারি। যদি মিন্টু ঢুকে তাহলে আর মাপ নাই, তার পিছে পিছে মিলিটারি ঢুকে পড়বে। তার মানে না, দরজা, সিটকানি ও খিল সব বন্ধ। একটু আশ্বস্তি বোধ করে যে মিন্টু বা মিলিটারি ঢুকবে কি করে, দরজা, সিটকানি, খিল সবই তো বন্ধই আছে। আরে কি মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো? আবার তোর মনের মধ্যে, মনের মধ্যে একটা ভয় লাগছে যে যদি তাকে মিন্টুর মতো দেখায় তাহলে তো মিলিটারি আর বাল বিচার না করে গুলি করে দিবে হয়তো। এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? ব্যাস, কাজ শেষ। এবারে তার ছোট ছেলে, সে বলছে যে আব্বুকে মিন্টু মামার মতো দেখাচ্ছে, তাহলে আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাসেকা খায় না, খামাকা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা কি অপরাধের? কেন বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে? এটি নিজে নিজে একটু সাহস সঞ্চয় করছে যে বৃষ্টির দিনে যে কেউ তো রেনকোট পরতেই পারে, রেনকোট গায়ে দেওয়াটা কি অপরাধের হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে মিশি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা সামহাউ অফ আদার ইনভলভ। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, মিলিটারি যাদেরকে ধরে বা সন্দেহ করে, এরা কোনো না কোনো ভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, এই জন্য মিলিটারি তাদেরকে ধরে। এই কথাটা প্রিন্সিপাল হওয়ার আমেশে বলে। তা সে তো বাবু এসব থেকে শত হাত দূরে। অর্থাৎ সে নিজে নিজে এইগুলি সাহস সঞ্চয় করছে যে আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করি না, রাষ্ট্রবিরোধী কাজ করা থেকে আমি কত হাত দূরে? শত হাত দূরে।
শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে, তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? শালা যদি মিলিটারি মারে তো দুলাভাই কি করবে? এটা নুরুল হুদা সাহেবের নিজেকে নিজে একটু সাহস সঞ্চয় করার মতো। এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? অর্থাৎ নুরুল সাহেব বলছে যে আমি তো দেখেও এগুলির ব্যাপারে কোনো টু শব্দ করিনি। তাহলে আমরা এখানে যে চিত্রটা পেলাম সেটি হলো যে পাক হানাদার বাহিনীরা সেই সময় গ্রামগঞ্জ পুড়িয়ে দিত, বাড়িঘর পুড়িয়ে দিত, এগুলি তারা করত। এইগুলির ব্যাপারে নুরুল হুদা তো কোনো টু শব্দও করেনি। কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে, সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। নুরুল হুদা সাহেব বলছেন যে অন্য কলিগরা একটু আলাপ আলোচনা করে যে আজ মিলিটারি লাশ পড়লো, কাল গেরিলা বাহিনী আক্রমণ করলো, কোন ব্রিজ উড়িয়ে দিল, কিন্তু নুরুল হুদা নিজেকে বলছেন যে আমি তো এইগুলো আলাপ আলোচনার ভিতরেও নাই, তাহলে আমাকে কি করে সন্দেহ করবে? এসব কথা শুরু হলেই আলবসে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খাসখাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। কলিগরা যখন এই সমস্ত আলাপ করে যে কোথায় মিলিটারি মরলো, কোথায় ব্রিজ উড়াই দিল, নুরুল হুদা সাহেব সে আলোচনার মধ্যে না থেকে উঠে চলে যায় পাশে ডক্টর আফাজ আহমেদ প্রিন্সিপালের কামরায়। প্রিন্সিপাল সেই খসখসা গলা, এই খসখসা গলায় প্রিন্সিপাল কি বলে যে হিন্দুস্তান আর এই মিসক্রিয়েন্ট অর্থাৎ যারা দুষ্কৃতিকারী এদের অবশ্যম্ভাবী, এদের পতন এই সময়ের ব্যাপার মাত্র, এরকম সে বলে। আর সে নুরুল হুদা প্রিন্সিপালের সামনে নীরব দর্শকের মতো বসে বসে এগুলো শোনে। এই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাদিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করা মানে হলো খাতির করা। প্রিন্সিপাল আজকাল খুব একটু খাতির করে তোমাদের উর্দুর প্রফেসর আকবর সাদিদকে। তার কারণ হলো যে আকবর সাদিদ সাহেব উর্দুর প্রফেসর, উনি উর্দু ভালো জানেন, আর তার সংস্পর্শে একটু উর্দু শেখা যাবে, আর উর্দু শিখলে পাকিস্তানিদের সঙ্গে কথাবার্তা বলা যাবে। তাই প্রিন্সিপাল সাহেব আকবর সাদিদ উর্দুর প্রফেসরকে একটু সমীহ করে, একটু খাতির করে, একটু তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠাচ্ছে সেই কখন, এগুলোতে 7-5 ভাবলে তার চলবে না। প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে, আর প্রিন্সিপালের ঘরে সেই পাকিস্তানি কর্নেল সাহেব আছে, তো তার তো আর দেরি করা ঠিক হচ্ছে না, এখনই তাকে রওনা দিতে হবে। রাস্তায় একটা রিক্সা নাই, এবারে সে রাস্তায় বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে রেইনকোট পরে, সেই কলেজে প্রিন্সিপালের ডাকে বা সেই কর্নেল সাহেবের ডাকে সাড়া দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। কি অবস্থা দেখো চিত্র, যে রাস্তায় কোনো মানুষ নাই, কারফিউ দেওয়া নাই, অথচ অঘোষিত কারফিউ চলছে। বর্তমানে লকডাউনে যেরকম রাস্তায় লোকজন নাই, রাস্তায় একটা রিক্সা নাই, তা রিক্সার পরোয়া সে এখন করছে না, অর্থাৎ রিক্সার তোয়াক্কা করছে না, রিক্সার প্রয়োজন নাই। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পানছে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি। অর্থাৎ টুপি বয়ে যে পানিটা পড়ে সেটি সে একটু জিভ দিয়ে চেটে দেখে যে পানির মতো পানছে নয়। তার মনে হচ্ছে যে এটা মুক্তি ফৌজের তার শ্যালকের রেইনকোট, রেইনকোটে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি স্বাভাবিক বৃষ্টির পানির মতো নয়। তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাবি আর্টিলারি, না বালুচি রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। বলছেন নুরুল হুদা সাহেব বৃষ্টির মধ্যে চলতে চলতে মনে করছেন যে তাকে কেমন লাগছে।
পাকিস্তানিদের মতোই লাগছে নাকি? তাদের পাকিস্তানিদের অনেক তো গোষ্ঠী, অনেক তাদের নাম, বেলুচি রেজিমেন্ট, কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, নাকি মিলিটারি পুলিশ, এদের তো অনেক নাম। এদের মতোই কি কারোর মতো দেখাচ্ছে নাকি? তার রেইনকোটে তাকে কি নতুন কোন বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতর কি সুন্দর অর্থাৎ কি সুন্দর গরম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। তাহলে এখানে আমরা একটি ঋতুর নাম পেলাম, সেটি হলো হেমন্ত। আগে পেয়েছিলাম বর্ষা, অর্থাৎ ঝমঝম বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, আর এখন পেলাম একটি ঋতুর নাম, সেটি হলো হেমন্ত। প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পংক্তিতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন লুকিয়ে আছে। এগুলি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের তৈরি হতে হবে। নিশ্চয়ই খাতা কলম নিয়ে নোট করছো। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। এখন সে ভয় পাচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন মনে করছে যে না, রেইনকোটটা রেখে যায়, ভালোই করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির কাজটাও দেখা যাচ্ছে না, মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডের জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেটের ছোট্ট দোকানটার ঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা কি একটু বাচাল টাইপের? বাস স্ট্যান্ডে তাকে দেখলেই সোনাটা বিড়বিড় করে। কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বুঝাই কইরা আইছিল, একটা ব্রিজ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেমা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই সিপসিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। তাহলে পানের দোকানদারও খবর রাখে, সেও খবর দিল যে রংপুর দিনাজপুরের অর্ধেক স্বাধীন হয়ে গেছে, দখল হয়ে গেছে গেরিলা বাহিনী অর্থাৎ মুক্তি বাহিনী কর্তৃক। রংপুর দিনাজপুরের অর্ধেক দখল হয়ে গেছে। বাসে যাত্রী কম। না, কন্ডাক্টর সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায়, সেরকম নয়। সত্যি অর্ধেকের বেশি সিট খালি। এটি সাধারণ প্রবণতা। বাসে যদি একটাও লোক না ধরে, এরপরেও কন্ডাক্টর বলে খালি গাড়ি। কিন্তু আজকে নুরুল হক সাহেব বলছেন না, সত্যি বাসের সেই কন্ডাক্টরের কথা সত্যি, অর্ধেক সিটই খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্যে তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। অর্থাৎ যে তার রেইনকোট বয়ে যে পানিটা পড়ছে, এই পানির জন্য তাকে হয়তো কোনো কটু কথা শুনতে হতো, কিন্তু আজকাল সবাইকে দেখে ভয় পায়, একে অপরকে মনে করে এই বা কোন লোক। আর এই যে রেইনকোট পরা, এই হয়তো বা হতে পারে কোনো মিলিটারির লোক, এর জন্য কেউ তাকে আর কিছু বলছে না। যদিও তার রেইনকোটের পানিতে ভিজে যাচ্ছে সেই বাসের জায়গাগুলো। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? কিন্তু মনে মনে চিন্তা করছে যে তার পোশাক, তার এই রেইনকোটটা কি তাকে অন্য আর সবাইকে কি ঘাবড়িয়ে দিয়েছে নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পিছনের দিক থেকে 2 জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে। রাখো বলতে ঝুঁকি নিয়ে তা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটা নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকায়। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। অর্থাৎ এই নুরুল হুদাকে দেখে অন্য লোকেরা বাস থেকে এই কয়েকজন তাড়াহুড়া করে নেমে পড়ে যাচ্ছে। তার নামা দেখে নুরুল হুদা সন্দেহ করছে যে এরা হয়তো পকেটমার।
অথবা কোনো দুষ্কৃতিকারী হবে। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। রেনকোট পরে সাধারণত সিটে বসলে একটু শব্দ হয়, রেনকোটের মধ্যে বাতাস থাকে, সেই বাতাসটা বেরিয়ে যাওয়ার সময় একটা শব্দ ফস করে শব্দ হয়। এই শব্দে নুরুল হুদা সাহেবের সামনের সিটে বসা যে মানুষজন প্যাসেঞ্জার তারা তার দিকে তাকায়। এদেরও কি ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে? ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোন বস্তিতে আগুন লাগিয়ে চলে এসেছে, এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করে এলে এরা উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরপড় করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তার বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এসব কসরত। অর্থাৎ এই লোকেরা যে তাড়াতাড়ি নেমে যাচ্ছে, যে এখানে আরেকটি চিত্র আমরা পেলাম যে মিলিটারিরা কোথাও লুটপাট করে আসলে তার উচ্ছিষ্ট মিলিটারি নিয়ে যাওয়ার পরে বাদবাকি যেটুকু পড়ে থাকে সেটুকু কুড়ানোর জন্য এরা যায়, অথবা মিলিটারি আগুন লাগিয়ে দিয়েছে সেই শূন্য বাড়িতে, খাঁকা বাড়িতে, এরা সেই মাল লুটপাট করার জন্য যাচ্ছে। তাহলে সেই সময় যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, বাড়িঘর লুট করা হয়েছিল, তার চিত্র আমরা এখানে পেলাম। যাক, মিন্টুর রেনকোটে তার কাজ হচ্ছে, চোর, শেষচোর, পকেটমার সব কেটে পড়ছে, ভালো মানুষেরা থাক, সে বেশ সৎ সঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। নুরুল হুদা সাহেব বলছেন যে বাস থেকে চোর, শেষচোর যা আছে সব নেমে চলে যাক, তাহলে যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে উনি থাকবেন এবং শেষ পর্যন্ত উনি নামবেন ঢাকা কলেজ। অর্থাৎ নুরুল হুদা সাহেব বাসের মধ্যে আছেন এবং ওনার গন্তব্য হলো ঢাকা কলেজ, যেখানে তার অপেক্ষা করছে সেই পাকিস্তানি জেনারেল আর প্রিন্সিপাল সাহেব। আসাদ গেট বাস স্টপেজ ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকদিন। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে, কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরটাকে আঁকা বাঁকা করছিল। তাহলে এখানে আরেকটা আমরা জায়গার নাম পেলাম, সেটি হলো কি আসাদ গেট। আগে পেয়েছিলাম মিরপুর, তারপরে পেলাম মগবাজার, এখন পেলাম আসাদ গেট। বাস চলছে ঢাকা কলেজের দিকে। বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো, এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে ধরপড় করে নেমে পড়ে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, সিসকে চোর হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রথম 3টে কোনো সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারি তার কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। তাহলে এখানে আমরা যে বই পুস্তকে পাই নারী নির্যাতনের কথা, এই আখতারুজ্জামান ইলিয়াসের রেনকোটের এই দ্বিতীয় পর্বতে আমরা দেখলাম যে মেয়েদেরকে ধরে নিয়ে মিলিটারি ক্যাম্পে দেওয়া যে দৃশ্য, সেগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ ছাড়ছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষল, তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে, দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। খুব মনোযোগী হবা, এখানে একটি কথা বলা হচ্ছে যে ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ক্র্যাকডাউন অর্থাৎ বলা হচ্ছে যে
ক্র্যাকডাউনের রাত মানে হলো 25শে মার্চ 1971, অর্থাৎ যেদিন 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয় আনুষ্ঠানিকভাবে, তার আগের রাতে 25শে মার্চ রাতকে বলা হয় ক্র্যাকডাউনের রাত, যে রাতে পাকিস্তানিরা অতর্কিতভাবে এই ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই রাতকে বলা হয় ক্র্যাকডাউনের রাত। সেই রাতের পরে সকালবেলার ফজরের আজান দেওয়ার জন্য যে মুয়াজ্জিন সাহেব মিনারে উঠেছিলেন মিলিটারির গুলিতে, সেই মুয়াজ্জিন শহীদ হয়ে গিয়েছিল। সেই মুয়াজ্জিন রক্ষা পায় নাই এই মিলিটারির হাত থেকে। সেই কথাটাই বলা হচ্ছে এখানে, যে মিলিটারি ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকে বাড়িতে 3 তলায় থাকতেন তখন তারা। রাত ভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানি, তাদের কারো ঘুম হয়নি সে রাতে। এখানে আমরা কিছু অস্ত্রের কথা পেলাম। সে অস্ত্র হলো মেশিন গান, স্টেন গান এবং ট্যাঙ্ক। ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। আমরা আগেই বলেছি নুরুল হুদা সাহেব একটু ভীতু প্রকৃতির মানুষ। বাড়িতে যদি কেউ না নিরাপত্তা বোধ করে বা বাড়িতে যদি কেউ সুরক্ষা বোধ না করে, খাটের নিচে কি করে বাঁচবে? তারপরেও তার একটু আত্মরক্ষার চেষ্টা, খাটের নিচে ঢুকে পড়েছিল ভয়েতে। ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দায় একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপর মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল, শুধু মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠেছিল আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহ ঘোষণা করার আর সুযোগ তার মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপরে। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটানোর পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নয়, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়ই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাক করিয়ে রাখে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনের দাঁড়ানোর একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা এক খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই, যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দম দম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার মুখ চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলো, মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবের পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সুচালু হয়ে আসে এবং এই সুচালু চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভিতর কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলবসে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। সুসুলো চোখে, গোপের নিচে ও নাক, গোপ এবং চোখের আশপাশে ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারি চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে সে রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানি ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি তো থ মেরে যাবে। কি হলো, লোকটা কি এগুলোর
রক্তের চিহ্ন দেখে রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুলি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসে ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পড়ে হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন রাখেন। তাহলে আরেকটি জায়গার নাম পেলাম আমরা, সেই জায়গাটা কি? নিউ মার্কেট। আগে পেয়েছিলাম মিরপুর, এরপরে মগবাজার, এরপরে আসাদ গেট, এখন পেলাম নিউ মার্কেট। চলে এসছে ঢাকা কলেজ। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভিংসিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। অর্থাৎ আজকের এই দ্বিতীয় পর্বতে আমরা যেখানে এসে পৌঁছলাম সেটি হলো নুরুল হুদা সাহেব বৃষ্টির মধ্য দিয়ে রেইনকোট পরে রওনা দিয়ে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে সেই পরিস্থিতির শেষে এসে নেমে গেলেন নিউ মার্কেটে। অর্থাৎ নিউ মার্কেটের পাশেই ঢাকা কলেজ। এখন উনি এইটুকু রাস্তা হেঁটে ঢাকা কলেজে যাবেন, যেখানে তার জন্য অপেক্ষা করছে শুধু পাকিস্তানি সেই কর্নেল সাহেবই নয়, অপেক্ষা করছে তার ভাগ্য, তার ভাগ্যের পরিণতি কি হবে। আমরা আগামী তৃতীয় পর্ব এবং শেষ পর্বে আমরা দেখব যে এই নুরুল হুদা সাহেবের কি পরিণতি ঘটেছিল এবং শেষ পর্যন্ত তিনি কি প্রাণে বেঁচে গিয়েছিলেন নাকি সেই দিনে উনি পাক হানাদার বাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেছিলেন। আমরা তৃতীয় পর্ব দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে এবং প্রফুল্ল চিত্তে থাকবে, সাহস সঞ্চয় করে থাকবে, আর তোমরা তোমাদের এই পড়াশোনাগুলোকে চালিয়ে নেবে। আল্লাহ হাফেজ।